রহমান রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দূরে ও কাছে যে যেখান থেকে এই চ্যানেল আইয়নের এই অনুষ্ঠান ইমিগ্রেশন ইটালি দেখছেন এই মুহূর্তে সরাসরি, তাদেরকে আমি মোহাম্মদ মুক্তার হোসেন ইটালির রাজধানী রোম থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং সুস্বাগতম। দর্শক, আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি আপনাদের বিশেষ অনুরোধে, একটু পরিবর্তিত সময়ে। যেমনটি আপনারা জানেন, আগে পরেও যারা অনুষ্ঠানটির সাথে থেকেছেন তারা জানেন যে আমরা এই অনুষ্ঠানটির আয়োজন করেছিলাম সপ্তাহে একদিন, প্রতি বৃহস্পতিবার ইতালীয় সময় সন্ধে দুঃখিত বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় আমরা একটা পরিবর্তিত সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখন ইতালীয় সময় সন্ধ্যা ৭টা, কিছুটা দেরি হয়ে গিয়েছে আসার জন্য, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে আমাদের এই অনুষ্ঠানটি, অর্থাৎ ইউকে ভিত্তিক চ্যানেল আইওন ইমিগ্রেশন ইটালি, এই অনুষ্ঠানটি আপনাদের জন্য নিয়ে আসবে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং ইতালীয় সময় সন্ধ্যে ৭টা থেকে ৮টা পর্যন্ত, ইউকে সময় সন্ধ্যে ৬টা থেকে পর্যন্ত। পরবর্তীতে অবশ্যই আমরা একটি বিশেষ প্রচারণার মাধ্যমে সময়সূচিটা আপনাদেরকে ভালো করে জানিয়ে দেব, যাতে আমাদের কোনো লাইভ প্রোগ্রাম আপনাদের কোনোভাবেই যেন মিস না হয়। প্রিয় দর্শক, যেমনটি আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানটি বিশেষ করে সাজিয়েছি আপনাদের জন্য, বিশেষ করে যারা ইতালিতে বসবাস করেন সেই সমস্ত মাইগ্রেন্ট এবং ইমিগ্রেন্ট যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের সেবা, তথ্য সেবা দেওয়ার জন্য এই অনুষ্ঠানটি করা হয়েছে। এই অনুষ্ঠানটি আমার সাথে থাকবেন বিভিন্ন সময়ে ইতালির জাতীয় পর্যায়ের বিভিন্ন এলাকা থেকে স্বনামধন্য বিশিষ্ট আইনজীবী, বিশেষ করে যারা ইমিগ্রেশনের উপরে কাজ করে থাকেন। এ পর্যায়ে প্রথম থেকেই বেশ কয়েকটি পর্বে, আজকেও যথারীতি আমার সাথে রয়েছেন রোম থেকে অ্যাডভোকেট ইয়ৎসো আন্তোনিও। অ্যাডভোকেট ইয়ৎসো আন্তোনিও, যেমনটি আমরা আগেও বলেছিলাম যে তিনি রোমের বার কাউন্সিলের সদস্য এবং তিনি দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সাফল্যের সাথে ইমিগ্রেশন সেক্টরে কাজ করে আসছেন। এবং আপনাদের সুবিধার্থে যারা ইতালীয় ভাষাটি খুব ভালো না বোঝেন তাদের জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করব এটিকে অনুবাদ করে শোনানোর জন্য। তো দর্শক, চলুন আমরা মূল পর্বে চলে যাই। যেমনটি আপনাদেরকে গত পর্বেও আমরা বলেছিলাম যে আলোচনার সুবিধাতে আমরা প্রয়োজনীয় বিষয়গুলোকে ধাপে ধাপে সাজিয়েছি এবং এ পর্যায়ে আমরা আলোচনা করছিলাম গত পর্বে সানাতোরিয়ার ব্যাপারে। সানাতোরিয়া ২০২০, যদিও এটাকে সানাতোরিয়া আমরা বলছি, কিন্তু এটা ছিল মূলত এমার্সিওনে দি লাবোরো ইররেগুলারে, অর্থাৎ ইতালির ভেতরে যারা বিনা কোনো বৈধ কাগজপত্রে ছিলেন তাদের জন্য এটা ছিল একটি বিশেষ সুযোগ। ২০২০ সালে আমরা জানি যে অনেক প্রতীক্ষার পরে এ ধরনের একটা সুযোগ এসেছিল। এখানে অবশ্য যে পরিমাণ লোকজনের কাগজপত্র জমা দেওয়ার কথা ছিল, আইনের বিভিন্ন দিক বিভাগের কারণে অনেকটা শর্ত সমূহের অনেক বাধা ধরা বিষয় ছিল, সে কারণে অনেকেই এখান থেকে বঞ্চিত হয়েছেন। তারপরেও যারা দিয়েছেন তারা এখনো অপেক্ষমান, অনেকেই সেই সংক্রান্ত প্রশ্নসমূহ রয়েছে আমাদের সাথে। তো দর্শক, মূল পর্বে যাওয়ার আগে যেটা আমি আপনাদেরকে আহ্বান জানাবো সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের সাথে আপনারা থাকবেন। যারা এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছেন না তাদের জন্য চ্যানেল আইয়নের ফেসবুক পেজে এটি টাইমলাইনে রয়ে যাবে, আপনারা পরে দেখে নিতে পারবেন। গত সপ্তাহ থেকেই আমরা বলেছি যে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন, আর সেই প্রশ্নের আমরা যথাসাধ্য চেষ্টা করব এগুলোর উত্তর দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন তারাও যদি চান, ইচ্ছে করলে আপনারা এই প্রশ্ন রাখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের রাখা প্রশ্নগুলো থেকে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য।
তো চলুন আমরা কিছুক্ষণ একটু কথাবার্তা বলে নেই আমাদের সম্মানিত অতিথির সাথে। Avvocato Iozzo, buonasera e bentornato nuovamente allo studio nostro. Come al solito devo ringraziarla per suo grandioso presenza e disponibilità. Sinceramente la ringraziamo dal cuore. Come sta? Tutto bene? Tutto bene, dottor Mukhtar, è sempre un piacere essere suo ospite. Ok, quindi come vede che abbiamo cambiato un pochino l'orario, quindi io spero che a quest'ora ci saranno più nostri connazionali e anche quelli che parlano in lingua Bangla avranno la possibilità di poter scambiare loro esigenze con noi. Quindi grazie nuovamente per questo orario. Sono io a ringraziare te per l'invito e un saluto a tutti quanti sono in ascolto. Quindi ci sono anche saluti da parte di spettatori già all'inizio আজকের অনুষ্ঠানের শুরুতেই যারা আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন জনাব বশির রিফাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে এমডি রাকিব আলী আপনাকেও অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা দেওয়ার জন্য এরপরে যে সমস্ত প্রশ্ন বা যা আমাদের সামনে আসবে আমরা চেষ্টা করব অত্যন্ত আম, আন্তরিকতার সাথে আপনাদেরকে এই সমস্ত প্রশ্নগুলোর জবাব দেয়া বা আপনাদের সাথে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করার জন্য আমরা গত পর্বে যে আলোচনাটা করছিলাম সেটি হচ্ছে যে সানাতরিয়া অর্থাৎ এই যে সর্বশেষ যে বৈধকরণের একটি সুযোগ আমাদের আহ, ছিল এবং আবেদন অনেকেই করেছেন এই আবেদনের বেশিরভাগই এখন পর্যন্ত অপেক্ষমান সবচেয়ে যেটি কমন প্রশ্ন ছিল গতবারেও ছিল এবারেও বেশ কিছু প্রশ্ন আমরা পেয়েছি আম, সেই প্রশ্নগুলো আমরা গুরুত্ব অনুসারে এবং ক্রমানুসারে সাজিয়েছি সুতরাং প্রথম প্রশ্নটি অবশ্যই সেই আবারও পুনরাবৃত্তি করতে হচ্ছে এই প্রশ্নটিকে সেটি হচ্ছে যে এখন পর্যন্ত সানাতোরিয়ার জন্য প্রেফেক্টুরাগুলোতে ডাক এসেছে কিনা না এসে থাকলে কি পরিমাণ সময় আরো অপেক্ষা করতে হতে পারে সে বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন তো বিষয়টা আমরা মোটামুটি জানলেও চলুন আমাদের আজকের যে অতিথি তার সাথে আমরা এই প্রশ্নটা রাখছি এবং জেনে নেই তিনি কি বলেন Avvocato, abbiamo parecchie domande riguardo sempre l'emersione di lavoro irregolare 2020 che abbiamo vissuto. Ci sono tante domande, di cui anche ci sono nostri connazionali, senza nessun dubbio. Domanda comune che abbiamo avuto questa domanda e ne avremo forse in continua, che come tempistica abbiamo parlato, ma secondo la situazione reale, quanto tempo potrebbe ancora essere necessario in attesa? Questa è la domanda fondamentale. Che ne dice? Allora, posto che alcune prefetture, quelle più piccole, hanno già cominciato le convocazioni e per quanto ne so io ha cominciato anche la prefettura di Milano, tra le grandi prefetture, non anche quella di Roma, è impossibile a questo punto dare delle indicazioni certe riguardo ai tempi in cui le prefetture cominceranno a convocare con regolarità chi ha presentato la domanda di emersione del lavoro nero 2020. Tutto probabilmente dipenderà da quale sarà l'andamento dell'emergenza sanitaria da qui ai prossimi 2 mesi. Il governo Draghi, il governo appena entrato in carica, ha esteso la situazione di emergenza fino al prossimo 30 aprile. È difficile quindi che prima di questa data le prefetture possano entrare a pieno regime con le convocazioni, ammesso che comincino.
দর্শক, যেমনটি আপনারা শুনলেন যে আসলে বিস্তারিত অনুবাদে আমি যাব না, কারণ আমার আমার মতো আপনারাও অনেকেই বুঝতে পেরেছেন যে এই যে আমাদের আজকের অতিথি মাননীয় আইনজীবী তিনি যে কথাগুলো বলে গেলেন, আহ, সেই অনুসারে আসলে একটি স্বাভাবিক প্রক্রিয়াই অবলম্বন করে কোয়েস্তুরা বা প্রেফেক্তুরা গুলো, যদিও এখানে প্রেফেক্তুরাই হচ্ছে মুখ্য। তো সেখানে বিভিন্ন ধরনের প্রভিন্স থাকে, যে সমস্ত প্রভিন্সগুলোতে লোক সংখ্যার ভিত্তিতে কাজের চাপের তারতম্য ঘটে থাকে, কোথাও কাজের চাপ বেশি, কোথাও কাজের চাপ কম। তো যেখানে কম থাকবে সেখানে অবশ্যই একটু দ্রুত ডাক পড়ার সম্ভাবনা রয়েছে, এতে তো সন্দেহের কোনোই অবকাশ নেই। আর যেখানে একটু লোক সংখ্যা বেশি সেখানে একটু দেরিতে আসবে, এটাই স্বাভাবিক। তবে স্পষ্টভাবে আসলে কেউই বলতে পারবে না, যেটা আমরা আগেও বলেছি আজকেও বলে যাচ্ছি, যে একেবারে কত দিনের ভেতরে আপনি ডাক পাবেন সেটা বলাটা আসলে একটু দুষ্কর। অন্যদিকে যে কথাটা এইমাত্র শুনলেন আপনারা, সেটা হচ্ছে যে নতুন সরকার যে এসেছে, নতুন সরকার আসার পাশাপাশি হঠাৎ করেই দেশের ভেতরে আবার একটু বিশেষ করে যে মহামারীর ব্যাপারটা, যে পরিস্থিতি, প্যান্ডেমিক সিচুয়েশন, এই যে পরিস্থিতিটা আবার একটু নেতিবাচক দিকে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। সুতরাং এক্ষেত্রে আবার নতুন করে যদি কোনো কার্যক্রমের ভেতরে সীমাবদ্ধতা আসে, যেমনটি আমরা আগেও দেখেছি, সেক্ষেত্রে হয়তো আরো কিছু দেরি হলেও হতে পারে। যা হোক, আমরা অপেক্ষা করব, এবং অবশ্যই মনে রাখবেন যে যে কোনো ধরনের নতুনত্ব বা যে কোনো ধরনের খবরের ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যথাসময়ে, যদি বিশেষ কোনো বিষয় থাকে। এ প্রসঙ্গে আমরা একটা প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে আহ, রুজেল মিয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি 2018 সালের এপ্রিল মাসের প্রথম দিকে নেগেটিভ পেয়েছিলাম, ওই মাসের শেষের দিকে আপনি আপিল করেছিলেন, এখন পর্যন্ত আপনার রেজাল্ট আসেনি। 4 বারের মতো আমার রেজাল্ট ডেট চেঞ্জ হয়েছে, এ সম্পর্কে কিছু জানতে পারবেন? জি, অবশ্যই জানতে পারবেন, যদিও বিষয়টা আসলে ঠিক সানাতোরিয়ার সাথে সম্পর্কিত না, তবুও যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আপনার হয়ে প্রশ্নটি আমি আমাদের আজকের অতিথিকে করব। Allora, avvocato, abbiamo una domanda da un nostro connazionale. Rusel Mia dice che in 2018, verso aprile, verso all'inizio dell'aprile, è stato rigettato la sua richiesta per il riconoscimento dello status profughi o qualcosa del genere, perché non è stato dettagliato qui bene. E poi ha fatto il ricorso, e come vedo qui è scritto che ben 4 volte sono state spostate la data, probabilmente intendeva per l'udienza o qualcosa. Quindi questo è la domanda, però vorremmo avere la risposta sua dopo una piccola pubblicità. দর্শক, আপনাদের এই প্রশ্ন, এইমাত্র যে প্রশ্নটি আমরা রাখলাম রুজেল মিয়া আপনার জন্য, এটার উত্তর আমরা অবশ্যই আলোচনা করব একটি ছোট্ট বিরতির পরে। ফিরে আসছি খুব দ্রুত, ততক্ষণ সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ছোট বিরতির পরে আবার আমাদের আলোচনার সূত্রপাত করতে যাচ্ছি। বিরতির পূর্বে আমরা একটি প্রশ্ন রেখেছিলাম আমাদের আজকের
অতিথির কাছে জনাব রুজেল মিয়া, তিনি এই প্রশ্নটি রেখেছিলেন। তো আমরা যাচ্ছি আমাদের অতিথির কাছে, তাকে এই প্রশ্নটা রেখেছিলাম, আমরা শুনবো তিনি কি বলেন। Allora, avvocato, quindi torniamo il discorso che abbiamo lasciato prima della pubblicità. Ecco, quindi aspettiamo che ci dia una risposta per il nostro spettatore Ruselmia, che in 2018 verso l'aprile è stato rigettato e poi ha fatto il ricorso. Come ho capito che 4 volte è stato spostato l'udienza, quindi che cosa può essere il motivo per questi spostamenti? Beh, innanzitutto per poter rispondere in maniera compiuta mi aiuterebbe molto conoscere il tribunale innanzi al quale è pendente la richiesta di il ricorso avverso il diniego della protezione internazionale. Detto questo, i motivi del rinvio possono essere stati molteplici. Spesso un giudice viene spostato di incarico con la conseguenza che il nuovo giudice che entra deve reistruire del tutto la causa e quindi rinvia l'udienza. Nel 2020 praticamente tutte le udienze fissate da marzo fino a ottobre e novembre hanno subito dei rinvii e quelle che si stanno svolgendo adesso sono tutte, quasi tutte per trattazione scritta, quindi senza audizione personale del ricorrente. Spesso più Mm. semplicemente la lungaggine dei tempi dipende semplicemente dall'enorme mole di lavoro dei tribunali. Io ho presentato un piccolo aneddoto personale. Ho presentato un ricorso avverso diniego protezione internazionale gli ultimi giorni del 2019 e hanno fissato purtroppo la prima udienza ad ottobre dell'anno 2022, quindi molto molto in là. Purtroppo i tribunali italiani sono in ritardo con il lavoro anche a causa di un deficit di personale. Quindi proprio in senso concettuale il motivo quanto il motivo quanto è favorevole per il richiedente. Tutto sommato è irrilevante ai fini della richiesta di protezione internazionale i tempi. Come ho cercato di spiegare, i motivi che possono avere determinato questi rinvii possono essere molteplici. È facile prevedere che nell'ultimo anno questi rinvii siano stati determinati dall'emergenza sanitaria. Ok, quindi diciamo, se vogliamo proprio rispondere al nostro fratello Ruselmia, quale sarebbe il suggerimento? Il suggerimento, se laddove io non so ora quando è stata fissata la prossima udienza e laddove questo vostro connazionale abbia delle esigenze di urgenza nella trattazione dell'udienza, potrebbe tramite il proprio avvocato fare istanza per l'anticipazione dell'udienza stessa, ovviamente giustificandola. Il motivo? আর প্রিয় রুজেল মিয়া, আপনি কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না। বিস্তারিতভাবে অনুবাদ আমি আগেও বলেছি যে একেবারে বিস্তারিতভাবে অনুবাদ আমরা করব না। মোটামুটিভাবে উনি যা বললেন সেটার একটা কনসেপশন আপনাদের সামনে রাখার চেষ্টা করব। প্রথম বিষয়টি হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারছি না যে কোন জায়গাতে আপনার এই বিষয়টি চলমান প্রক্রিয়ার ভেতরে রয়েছে, অর্থাৎ কোন প্রভিন্সা অথবা কোন কোন কোর্টে আপনার এই বিষয়টি রয়েছে। আপনি যদি এটা লিখতেন তাহলে ভালো হতো।
যে যাই হোক, তো মূল বিষয়টা হচ্ছে যে আপনার যিনি আইনজীবী তিনি ইচ্ছে করলে আদালতকে একটি কমিউনিকেশন করতে পারেন। সেটা অবশ্যই একটি উপযুক্ত কারণ দেখিয়ে করলেই ভালো হয়, তা না হলে আদালত এটাকে আমলে নেবে না বলেই আমরা মনে করি যে আপনার যে শুনানির বিষয়টি রয়েছে সেই বিষয়টি যতটুকু সম্ভব দ্রুত বা ত্বরান্বিত করা যায়। অর্থাৎ আপনি এখনই যতটা দ্রুত সম্ভব আপনি আপনার আইনজীবীর সাথে যোগাযোগ করুন এবং আইনজীবীর সাথে যোগাযোগ করে তাকে বলুন যে তিনি যেন এ বিষয়ে একটি উম, যোগাযোগ করেন আদালতের সাথে, যে আপনার শুনানিটা যতটা তাড়াতাড়ি সম্ভব হয়ে যায়। তো পরবর্তীতে আরো কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, রুজেল মিয়া আপনি এইমাত্র আহ, উত্তর দিয়েছেন, দেখা যাচ্ছে যে রেজ্জো কালাব্রিয়া ট্রিবুনালে। Avvocato, come mi stava chiedendo, questo tribunale di appartenenza è Reggio Calabria. Sì, e purtroppo ho esperienze personali sul Tribunale di Reggio Calabria. So che è uno di quelli maggiormente intasati dall'attività giudiziaria, soprattutto in tema di immigrazione, il che spesso porta i giudici a fissare le udienze molto in là e spesso capita purtroppo che a causa della lunghezza dei tempi spesso sia necessario poi sostituire il giudice che viene destinato ad altro incarico con ulteriori lungaggini. Quindi bisogna aspettare, non c'è un motivo specifico che l'interessato potrebbe pensare in una maniera negativa. No, 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 assolutamente. Diciamo che nel merito non c'è alcuna, non c'è da pensare assolutamente in negativo che ci possa essere un atteggiamento negativo da parte del giudice nei confronti della richiesta. È semplicemente determinato dalle lungaggini dell'amministrazione della giustizia italiana. E comunque Eh, sì. questa persona può, laddove ci siano delle ragioni effettivamente di urgenza, proporre istanze di anticipazione e quindi chiedere che il giudice anticipi l'udienza già Grazie, fissata. grazie, avvocato. Adesso rispondo. রুজেল মিয়া, আপনি রেজিও কালাব্রিয়াতে যেমনটি আমাদের অতিথি এইমাত্র বললেন যে অভিজ্ঞতার আলোকে বলছি যে এখানে এমনিতেই আবেদনের পরিমাণ অনেক বেশি এবং সেই সাথে ওই ট্রাইব্যুনালের আভ্যন্তরীণ কিছুটা শিথিলতা বিগত দিনগুলোতেও লক্ষ্য করা গিয়েছে। তারা একটু ধীর গতিতে কাজ করছেন। এটার জন্য বিশেষ কোনো কারণ নেই, আপনি অযথা ভীত হওয়ার বা আশঙ্কিত হওয়ার কিছু নেই। আপনি অপেক্ষা করুন ধৈর্যের সাথে এবং যেমনটি আপনাকে আমরা পরামর্শ দিয়েছি যে আপনার আইনজীবী তার সাথে কথা বলুন এবং তিনি যেন আদালতকে একটি কমিউনিকেশন করেন। ধন্যবাদ আপনাকে। এরপর আমাদের কে একটি প্রশ্ন রেখেছেন জনাব রনি আহমেদ পালেরমো থেকে, যেমনটি লেখা রয়েছে ওই জনাব রনি আহমেদ তিনি লিখেছেন যে ইন্টেগ্রাসিone dati ETL কি বলবেন প্লিজ। ওকে, avvocato, abbiamo una domanda. Questo è legato riguardo emersione di lavoro irregolare, come riesco a capire che quando uno si fa controlli sul sito del Ministero dell'Interno si vede molto spesso questo messaggio di ITL. Quindi nostro spettatore Ronnie Ahmed dovrebbe sapere che cos'è questo integrazione dati ITL. Allora, ITL significa Ispettorato Territoriale del Lavoro. L'organismo è Mm. l'ente che verifica la congruità del contratto che il datore di lavoro ha promesso al lavoratore che ha richiesto l'emersione del lavoro irregolare e controlla quindi il reddito del datore di lavoro. Integrazione dati vuol dire che evidentemente
l'ispettoriato territoriale del lavoro ritiene di dover richiedere informazioni aggiuntive al fine di poter compiutamente terminare il proprio controllo sulla domanda. Ok, quindi diciamo questa integrazione specificamente perché anche la curiosità mia, quale è il Può riguardare discorso i che due aspetti sul principalmente quale viene... può Mhm. riguardare i due aspetti sul quale l'ispettorato del lavoro compie il proprio controllo, quindi sia una documentazione integrativa relativamente al reddito del lavoro del datore di lavoro, sia una documentazione integrativa che riguardi le condizioni, il contratto che venga offerto al lavoratore. Ok, ok. Allora, আমি জনাব রনি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি যে প্রশ্নটি রেখেছিলেন যে ইটিএল অর্থাৎ ইতালিয়ান ভাষায় ইংরেজিতে বলতে গেলে আইটিএল হয় ইস্পেত্তরাতো territoriale del lavoro এটি হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা তার এলাকায় যে সমস্ত লোকজন চাকরি বাকরি করেন তাদের কাজের জায়গায় তাদের যে সমস্ত শর্তে তারা কাজকর্ম করেন এই সমস্ত ঠিক আছে কিনা এগুলো তারা পরিদর্শন করে থাকেন তো আপনি এই যে বিষয়টা দেখেছেন সেটা একটু নিচের দিকে চলে গিয়েছে আপনি বলেছেন এটাতে ইন্টিগ্রেশনে বলতে কি বোঝাচ্ছে যেমনটি একটু আগে আমাদের অতিথি বললেন আপনি যদি বুঝে থাকেন তো ভালো তারপর আমি সংক্ষিপ্ত আকারে এটুকু বলছি যে আপনার যিনি আপনাকে কাজের জন্য এই আবেদনটি করেছেন সেই কাজের সাথে সম্পর্কিত শর্ত যেটা রয়েছে যেমন রেদিত্বর ক্ষেত্রে এবং অন্যান্য যে সমস্ত শর্ত রয়েছে যেমন কত ঘন্টা কাজ করবেন কোথায় কাজ করবেন কয়দিন কাজ করবেন এই বিষয়গুলো দেখার জন্য তারা অনেক সময় এই ধরনের টার্মিনোলজি ইউজ করে থাকেন আর ইন্টিগ্রেশনে আপনার পক্ষ থেকে যদি সংক্রান্ত তথ্য বাকি পড়ে থাকে তাহলে তারা সেটাকে করার চেষ্টা করেন অথবা প্রয়োজনে আপনাদেরকে একটি কমিউনিকেশনও তারা করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি সুযোগ পাবেন আপনার এই আবেদনটিকে একটি স্বচ্ছ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখানে আরো কিছু প্রশ্ন এসেছে যার মধ্যে জাফর দিলু চৌধুরী সাহেব উনি লিখেছেন যাদের ওয়ালাইকুম আসসালাম যাদের 2020 সালের বাৎসরিক নিয়মকানুন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জনাব জাফর দিলু চৌধুরী আপনার এই প্রশ্নটির জন্য আসলে আপনাকে ধন্যবাদ এই ধরনের প্রশ্ন অনেকেই করেছেন আমি এই প্রশ্নটা করব কিছুক্ষণের মধ্যেই তো আমার মনে হচ্ছে হয়তো একটু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে কিছুক্ষণ পর পর যা হোক avvocato abbiamo una domanda molto comune di questo ne abbiamo avuto modo di parlare tra di noi molto spesso però vorrei un attimino iniziare una discussione su questo riguardo l'anno 2020 che abbiamo vissuto una situazione gravemente una situazione pandemica, lo sappiamo tutti, riguardo diversi requisiti fissati dallo Stato in qualità di condizioni, diciamo che per cittadinanza, per qualsiasi altra cosa che ci vuole, un reddito fissato dallo Stato, che cosa succede se per caso un immigrato, un straniero soggiornante in Italia per l'anno 2020 non riesce a ottenere un guadagno secondo il requisito fissato dallo Stato? Allora, diciamo che da un punto di vista normativo non sono entrate in vigore norme che sospendano per l'anno 2020 a causa della pandemia i requisiti reddituali fissati dalla legge
per la domanda di cittadinanza o per le domande di ricongiungimento familiare. E detto questo, quindi non esistendo una norma di riferimento, è tuttavia facile e possibile prevedere una maggiore flessibilità dell'organismo competente, della prefettura, nella valutazione del Mhm. requisito reddituale per l'anno 2020. Sostanzialmente è facile prevedere, è possibile prevedere che verranno presi in considerazione essenzialmente i redditi maturati negli anni 2018 e 2019. দর্শক, আপনারা যেমনটা শুনলেন একটু আগে, যে প্রশ্নটা আমাদের এখানে ছিল, 2020 সালে যে সমস্ত অনেকেই আছেন যারা 2021 সালে হয়তো চিটাদিনান্স অর্থাৎ ইটালিয়ান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন, কেউ আছেন যারা রিনিউ করবেন অথবা কার্তার জন্য আবেদন করবেন বা রিকনজুনজিমেন্তো ফ্যামিলিয়ারের জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে 2020-এ যাদের উপযুক্ত পরিমাণ ইনকাম হয়নি, সেক্ষেত্রে তাদের কি করণীয়, যেমনটি আমরা বলেছি যে এটা আগেও বলেছি একবার, আবার বলছি, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত স্পষ্টভাবে এমন কোনো আইন অথবা এমন কোনো নিয়ম, যেটা সার্কুলার যাই কিছু বলেন না কেন, যে এ ব্যাপারে ছাড় দেওয়ার মতো কোনো ধরনের কোনো বিষয় এখন পর্যন্ত সরকারিভাবে প্রকাশিত হয়নি। তবে আশা করা যাচ্ছে অত্যন্ত স্ট্রংলি, যেরকমটি রাজনৈতিকভাবেও কথাবার্তা হচ্ছে, যে বিগত বছরের সমস্ত এই ধরনের যে সমস্ত গ্যাপগুলো থাকবে, সেই গ্যাপগুলোকে পূরণ করার লক্ষ্যে হয়তো এ বিষয়ে জিরো মানে ম্যাক্সিমাম টলারেন্স নীতিটা অবলম্বন করবেন বলে আমরা আশা করছি। হয়তো আপনারা বুঝতে পেরেছেন বিষয় জন্য আমরা আগামী পর্বে এ নিয়ে আরো আলোচনা করব। একটি প্রশ্ন আমি নিচ্ছি, সেটা হচ্ছে যে জে এম জসিম সাহেব, আপনি লিখেছেন আপনার কমিশন নেগেটিভ হয়েছে 2020 সালের অগাস্ট মাসে, আপনি আপিল করেননি, এখন কি আপিল করতে পারবেন কিনা, আর আপনি সানাতোরিয়া করেছেন, কোনো প্রবলেম হবে কিনা? প্রথমত আমি উত্তর দিয়ে দিচ্ছি, কারণ আমার হাতে সময় একটু কম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আহ, সানাতোরিয়ার জন্য আবেদন করেছেন, এতে কোনো সমস্যা নেই। আর আপনি যদি অগাস্ট মাসের দিকে নেগেটিভ হয়ে থাকে, সেই প্রশ্নটি আমরা আপনাকে অবশ্যই জানাবো। Avvocato, molto velocemente una domanda, che è stato il commissione che ha rigettato un richiedente l'anno scorso agosto, che non è stato depositato nessun ricorso. Si può fare adesso, sì o no? Allora, la legge dispone che il ricorso debba essere iscritto presso il tribunale competente, depositato presso il tribunale competente entro il 30° giorno dalla notifica. Occorrerebbe quindi innanzitutto valutare se la notifica del ricorso è avvenuta regolarmente. Nell'ipotesi in cui sia stata il ricorso, il decreto negativo sia stato regolarmente notificato e i 30 giorni siano decorsi, qualora vi siano dei motivi che siano in grado di sostenere una remissione in termini, ovvero una richiesta al giudice di considerare il ricorso comunque come tempestivo anche se trascorsi i 30 giorni, laddove la mancata proposizione del ricorso nel termine sia stata determinata da eventi non imputabili al richiedente protezione internazionale. জি, যেমনটি আপনি শুনলেন, আপনার প্রশ্ন যেটা ছিল যে বরাবর মাননীয় বিচারকের কাছে একটি আবেদন করা যেতে পারে বিশেষভাবে, যে একটি অনিবার্য কারণে আপনি আপিল করেননি, তবে আমার মনে হচ্ছে না এর কোনো প্রয়োজন পড়বে। দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে ছিলেন এবং অনেকে প্রশ্ন করেছেন, আরো প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলোকে আমরা লিখে রাখবো সমষ্টিগত আকারে। আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে। আমাদের আরো নতুন নতুন অনেক অতিথি থাকবেন, তাদের সাথে আপনাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকের মতো এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে আগামী বৃহস্পতিবার ইতালীয় সময় সন্ধে 7টা থেকে 8টা পর্যন্ত। ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকবেন এই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।